আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখবো স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টের ম্যাথমেটিক্যাল ইনটিউশন। তো অলমোস্ট আমরা সবাই ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টটা দেখছি, ওইখানে কিভাবে মেকানিজমটা কাজ করে এটাই জাস্ট এখানে দেখবো, তবে এটা জাস্ট একটু ভিন্ন ভিন্ন তরিকায়। আর বাকি সব অলমোস্ট সেম, কারণ আমি তো প্রথমেই বলছি যে ক্রিকেট খেলা আপনি টেস্ট খেলেন আর টি-20 খেলেন, সবই তো সেম, শুধু এখানে জাস্ট ডেটার যে তারতম্য ওইটাই। তো আমরা এখন একটা ডেটা সেট দিয়ে ম্যাথমেটিক্যাল ইন্টিগ্রেশনটা দেখবো। তো দেখেন, আগে স্টেপ গুলো দেখি। প্রথম স্টেপটা কি? প্রেডিকশন। তারপরটা কি? গ্রেডিয়েন্ট কম্পিউট। আর হচ্ছে কি 3 নাম্বারটা হচ্ছে আপডেট কোফিশিয়েন্ট। তো দেখেন আমাদের ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টও সেম জিনিসই আছে। অনেকেই বলতে পারেন আরে ভাই আপনি তো কপি পেস্ট মাইরা দিচ্ছেন, কোনো চেঞ্জ করে নেই। হ্যাঁ ভাই, আসলে আমি কোনো কিছু চেঞ্জ করে নেই, শুধু এখানে একটু জিনিস মুছে দিছি। এখানে কি ছিল? এখানে ছিল 1/n আর হচ্ছে কি সামেশন, এই জিনিসটা আমি এটা রাখিনি। কেন? কারণ আমরা তো জানি স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিভাবে কাজ করে। সেটা কাজ করে কি, প্রত্যেকটা রো ওয়াইজ প্রথমে কি করবে, এটার উপর অ্যাপ্লাই করবে, করার পরে সে এখান থেকে বিটা 1 এবং বিটা নট কে আপডেট করবে। তারপরে ওই আপডেট ভ্যালু নিয়ে আবার সে রো 2 তে যাবে, অর্থাৎ স্যাম্পল 2 তে যাবে। তারপরে সেখানে অ্যাপ্লাই করবে গ্রেডিয়েন্ট, মানে প্রত্যেকটা স্টেপ অ্যাপ্লাই করবে। তারপরে এখান থেকে আবার কি করবে, বিটা 1 এবং বিটা নট আপডেট করবে, এবং সেম ওয়াইজ এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনার আইটারেশন শেষ হইতেছে। অর্থাৎ এখানে হতে পারে 50 বা 100 বা 1000, 1 লক্ষ, টোটালি আপ টু ইউ। এখানে আমার আসলে কিছুই বলার নাই, আপনি 1 কোটি দিলে আমার কি বলেন। কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো অপটিমাল কিছু একটা দেয়া, কারণ যে জিনিসটা আমার 50 হয়ে যেতেছে এটা আমি 1 লক্ষ বার দিয়ে তো লাভ নেই, তাই না? আচ্ছা, আমি জাস্ট এমনি ফান করলাম, এটা সিরিয়াসলি নিবেন না। এত বেশি দেওয়ার দরকার নেই। নর্মালি ইটারেশন সংখ্যা 1000 বা 500 এরকম দিলেই হয়ে যাবে, বা 100 দিলেও হবে। তো এখন আমাদের আসলে মেইন মানে কনসেপ্টটাতে আসি, যে আসলে স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কিভাবে কাজ করে। তো দেখেন, এখানে আমি নর্মালি আগের সেই ডাটা সেটটা নিছি। তো এই ডাটা সেটে সব জিনিসই সেম, এই জিনিসগুলো তো জানিনি, এটা জাস্ট আমার কাজে লাগবে দেখে এখানে আমি রাখছি, অন্যথায় এটা আসলে ওইরকম কোনো দরকার নাই। তো এখন আমরা শুরু করব কি, স্টেপ 1 থেকে। তো ধরেন এটা হচ্ছে কি ইটারেশন 1, প্রথম ইটারেশন চলতেছে। আচ্ছা, এই যে ইটারেশন 50, এটা মুছে ফেললাম, সরি, জাস্ট লিখলাম কি ইটারেশন হচ্ছে ফার্স্ট ইটারেশন। ওকে, তো ফার্স্ট ইটারেশনে কি হবে, স্টেপ 1, স্টেপ 1, প্রথম স্টেপে কি হবে, প্রেডিকশন হবে। তো এখানে কি, ও ভালো কথা, দেখেন আচ্ছা এটা পরেই দেখতেছি, প্রেডিকশনটা আমরা করি। হুম, তো এটা শুধুমাত্র প্রথম রো এর জন্যই হবে, এখানে কিন্তু আমি দুইটার জন্য করব না, প্রথম স্যাম্পলের উপর কাজ করতেছি, ইটারেশন 1 এবং স্যাম্পল 1। আচ্ছা, তো কি করতেছি, 0, এক্স এর ভ্যালু কত, 1 প্লাস 0, কারণ ইনিশিয়াল তো সব আমার 0ই ছিল, তো আলটিমেটলি কত আসছে, 0। আমি এটা 0 করে দিলাম। এখন অনেকেই বলবেন যে আমি কি এটা করব না, এখন মানে এখনো না, আমার আরো অনেক কাজ বাকি। তো ধরেন আমার স্টেপ 1 শেষ, স্টেপ 1 এর পরে কি আমার আসবে, এখন স্টেপ 2। আচ্ছা, স্টেপ 2 এর কাজ কি, গ্রেডিয়েন্ট কম্পিউট করা। তো দেখেন এখানে কি করতেছি আমি, এখানে শুধুমাত্র ওই রো এর যে ডিফারেন্সটা আছে বা ইররটা আছে, আমি শুধু ওইটা নিয়ে কাজ করতেছি। মনে আছে আমার একটা ভিডিওতে আমি বলছিলাম যে লস ফাংশন আর কস্ট ফাংশনের মধ্যে পার্থক্য কি, বা কোনটা লস ফাংশন এবং কোনটা কস্ট ফাংশন। তো এখানেই হচ্ছে সেই জিনিসটা, যে এটা হচ্ছে লস ফাংশন। অর্থাৎ আমি যখন শুধুমাত্র একটা ডেটার ইরর বা একটা ডেটার অ্যাকচুয়াল ডিফারেন্সটা নিয়ে কাজ করতেছি, ওইটা হইতেছে লস। আর যখন সবগুলো একসাথে নিয়ে আমি গড় করে কাজ করতেছি, ওইটা হইতেছে কস্ট। তো এখানে আমি কি করতেছি, এখানে লস ফাংশন নিয়ে কাজ করতেছি, অর্থাৎ শুধুমাত্র এই ডেটার জন্য যে যতটুকু লস ততটুকু, আমার বাকিগুলো দেখার কোনো দরকার নেই। তো এটা কি হবে, যে আমার গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতে গেলে, তো এটা লস কতটুকু, প্রেডিক্টেড হলো কত, 0, আর অ্যাকচুয়াল ছিল কত, অ্যাকচুয়াল ছিল 2, এক্স এর ভ্যালু কত ছিল, 1। তো কত আসতেছে, -2 ইন্টু 1, অর্থাৎ -2। তাহলে আমি বলতে পারি যে আমার এটার ভ্যালু কত, -2। আচ্ছা, আমি খাতা নিয়ে নিছি এখানে আমার কাজের সুবিধার জন্য, হ্যাঁ ঠিকঠাকই আগাচ্ছি। আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে আমার বিটা নটেরটা বের করতে হবে। তো বিটা নট তো সেমই, জাস্ট খালি এখানে এক্স এক্সটা থাকবে না। তো তাহলে কত আসতেছে, 0 মাইনাস 1 এর ভ্যালু কত, 2, তাহলে কত আসতেছে, -2। দুইটাই সেম, তাই না?
হ্যাঁ, কারণ এটা তো এক্স ছিল, 1 গুণ করলে তো একই আসে আলটিমেটলি। টু, দুইটার ভ্যালু আমি কি পেলাম, -2 -2। ওকে, তো আমার স্টেপ 2 শেষ। এখন কিন্তু আমি ইটারেশন 1 এই আছি, তাহলে আমার কি করতে হবে, এখন স্টেপ 3 তে যেতে হবে। স্টেপ 3 তে গেলাম, এখানে কি করে আপডেট কোএফিসিয়েন্ট, প্রথমে বিটা 1 টা নিলাম, বিটা 1 মাইনাস, ওকে, বিটা 1 এর ভ্যালু কত ছিল, আলটিমেটলি তো ইনিশিয়াল অবস্থায় 0 ছিল তাই না, লার্নিং রেট 0.1 ইন্টু -2, কত হতে পারে এটা, 0.2। তো এটা যদি 0.2 হয় তাহলে বিটা নট এরটা কি হবে, বিটা নট এরটাও সেমই হবে, কারণ কি দেখেন দুইটারই তো ভ্যালু সেম ছিল। তো এই জন্য বিটা 1 এবং বিটা নট এর ভ্যালু পেলাম কত আমি আলটিমেটলি, 0.2, বিটা নট 0.2 এবং বিটা 1 0.2। আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে কি ইটারেশন 1 স্যাম্পল 1, অর্থাৎ এতক্ষণ আমি শুধুমাত্র এই যে এই রোটা আছে না এটা নিয়েই কাজ করছি, অন্য কিছু নেই, জাস্ট এই রো নিয়েই কাজ করছি। এবং এই রোতে কাজ করার পরে আমি আলটিমেটলি কত পাইলাম, যে আমার এই যে এই যে কোএফিসিয়েন্টটা এটা হচ্ছে কি আমার এই রো এর 1 থেকে আমি পাইলাম। এখন আমি কি করব, আমার আইটারেশন 1 ই আছে কিন্তু আমার এখন কি স্যাম্পল 2 তে যাব। তো স্যাম্পল 2 তে কি ছিল আমার, এই এক্স এর ভ্যালু ছিল 2 এবং ওয়াই এর ভ্যালু ছিল 3। তো নরমালি আবার সেম অ্যাপ্রোচ, প্রথমে কি করা, স্টেপ 1 প্রেডিকশন। একটা জিনিস দেখেন আমার ইটারেশন এখনো 1 এ আছে, অর্থাৎ প্রথম ইটারেশন 1, তো ওইটাতে আমি প্রথম স্যাম্পল 1 নিয়ে কাজ করলাম, এটা থেকে আমি কি পেলাম, যে একটা আপডেটেড কোএফিসিয়েন্ট পেলাম। তারপরে আমি কি করলাম, স্যাম্পল 2 তে যাব, ইটারেশন 1 এই আছে, এখন এটা থেকে আবার নতুন আমি একটা কোএফিসিয়েন্ট বের করব। তো দেখি এটা হয় কিনা। তো প্রথম স্টেপ 1 কি, প্রথম স্টেপ 1 হইতেছে আমার প্রেডিকশন করা, অর্থাৎ বিটা 1 কত, 0.2 ইনটু এক্স এর ভ্যালু কত 1, তারপর বিটা নট হচ্ছে 0.2, আলটিমেটলি কত আসতেছে 0.2 প্লাস 0.2 0.4। আমি ছোট জিনিসও কনফিউজড। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমার এখানে কত আছে 0.4, তাই না, সরি। আচ্ছা, তো এখন আমার স্টেপ 1 শেষ এবং আমি এখানে ভ্যালু দিয়ে দিলাম। এখন আমার কাজ কি, স্টেপ 2। স্টেপ 2 এর কাজ কি ছিল, গ্রেডিয়েন্ট কম্পিউট করা। তো প্রথমত আমি বিটা 1 এর জন্য দেখতেছি, y, এটা আই না দিলে হবে, ইনটু এক্স। তো এখন দেখেন আর প্রেডিক্টেড কত হয়েছে 0.4 মাইনাস অ্যাকচুয়াল কত ছিল, অ্যাকচুয়াল ছিল আমার 3। ওকে, ওয়াও, আমি একটা জিনিস ভুল করছি, এক্সট্রিমলি সরি। আমি আবার দেখাই, প্রেডিকশন 1 এ যাই, আমার কি ছিল, বিটা নট, বিটা, সরি, বিটা 1 এক্স প্লাস বিটা নট। এখন তো আমি স্যাম্পল 2 নিয়ে কাজ করতেছি তাই না, তো স্যাম্পল 2 এর এক্স কত ছিল, স্যাম্পল 2 এর এক্স হইতেছে আপনার 2, তাহলে আমার 0.2 ইনটু 2 প্লাস 0.2, তো আলটিমেটলি কত আসতেছে 0.6 আসতেছে, 0.4 না, কারণ আমি ভুলবশত আমি এটা দিয়ে লক্ষ্য করছিলাম, আসলে আমার হবে কি এইটা, তাহলে আমার কত আসতেছে 0.6। এখন আমরা স্টেপ 2 তে যাই। আচ্ছা, স্টেপ 2 থেকে গ্রেডিয়েন্ট কম্পিউট করা, সেম। আচ্ছা, এখানে আমার প্রেডিক্টেড কত হলো 0.6 মাইনাস অ্যাকচুয়াল কত, অ্যাকচুয়াল হইতেছে আমার 3 ইনটু এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হইতেছে আমার 2। তো কত আসতেছে দেখি, আমার এখানে করা আছে, আমি সরাসরি ওটা থেকে ফলো করি, -4.8। আচ্ছা, একটা জিনিস বলে রাখি আপনাদের, দেখেন আমি এখানে যে ক্যালকুলেশন গুলো করতেছি এখানে হয়তো অনেক মিস্টেক থাকতে পারে, আমার অনেক কিছু ভুল থাকতে পারে, প্লাস মাইনাস বা অনেক কিছুই থাকতে পারে।
তো ওই জিনিসটা ইগনোর করবেন, কারণ আমি এখানে আমার উদ্দেশ্য হইতেছে যে আপনাদেরকে আমি মেকানিজমটা বুঝাবো যে আসলে অ্যাপ্রোচটা কিভাবে কাজ করতেছে। কারণ ক্যালকুলেশনের জন্য তো আমাদের ক্যালকুলেটর আছে, ল্যাপটপ আছে, আমরা যেহেতু সবকিছু ল্যাপটপ দিয়েই করবো, তাহলে ক্যালকুলেশনের জন্য, যোগ বিয়োগের জন্য আমাদের কোনো চিন্তা নাই বা কোনো চিন্তা রাখারও দরকার নাই। কিন্তু এখানে অনেক সময় ভুল থাকতেও পারে, সো এটা আপনারা ইগনোর করবেন। কারণ আমি বললামই আমার উদ্দেশ্য কিন্তু যোগ বিয়োগ করা না, আমার উদ্দেশ্য হইতেছে আপনাকে এই জিনিসটা বোঝানো যে এটা কিভাবে কিভাবে কাজ করে। আচ্ছা, তো দেখেন আমার বিটা ওয়ানেরটা পেয়ে গেলাম। তো কত পাইলাম আমি? -4.8। তো এটা কোথাও লিখে রাখি। এটা এখন লাগবে না, আর মনে করি 0.2 মনে রাখেন, এই যে আপডেটেডটা হচ্ছে 0.2। আচ্ছা, এটা কত পেলাম? ওকে। সো এখন কি করতে হবে, আমার বিটা নটেরটা বের করতে হবে। বিটা নটের জন্য সেম, জাস্ট খালি এক্স থাকবে না। এক্স না থাকলে কত হইতেছে? 0.6 মাইনাস 3 ভ্যালু আসতেছে 2.4, -2.4। দেখি তো আসলে কিনা। 0.6 মাইনাস 3, হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এইটার গ্রেডিয়েন্টও ক্যালকুলেট করা হলো কত? -2.4। তো এখন আলটিমেটলি আমার স্টেপ 3 তে যাওয়ার পালা। দেখেন আমি কি করতেছি, প্রথম ইটারেশন কিন্তু এখনো 1 আছে। ইটারেশন 1, প্রথমে আমি এটাতে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করে আমি কোএফিসিয়েন্টকে আপডেট করলাম, সেটা হচ্ছে কি 0.2 0.2। তারপর আবার ওই ইটারেশন 1 এর মধ্যেই আমার কি করতেছি, স্যাম্পল 2 অথবা রো 2 নিয়ে কাজ করতেছি। এবং রো 2 তে যখন আমি কাজ করতেছি তখন কিন্তু আমার ওই এই রো 1 এ যে আপডেটেড কোএফিসিয়েন্ট ছিল ওইটা নিয়ে আমি কাজ করতেছি, তাই না? তো এখন আবার রো 2 তে আমি কি করব, ওই কোএফিসিয়েন্টকে আপডেট করব। তো এখন আমি যদি করি, সূত্রটা কি, বিটা। তো এখন আমরা কি করব, এখন আমরা বিটা 1 কে আপডেট করব কিভাবে? বিটা 1 মাইনাস আমার যে সূত্রটা ছিল, ওকে। তো বিটা 1 এর ভ্যালু কত আমার? বিটা 1 এর ভ্যালু ছিল 0.2, এটা কিন্তু আপডেটেড। লার্নিং রেট 0.1 ইনটু এটার ভ্যালু কত? -4.8। তো এটা আমি কত পাবো এখন? 0.2 মাইনাস 0.1 ইনটু মাইনাস, আচ্ছা এটা পাচ্ছি হচ্ছে আমি 0.68। তো দেখেন বিটা 1 আপডেটেড ভ্যালু কত? 0.68। তো আমি এখন এটা এখানে চেঞ্জ করতে পারি যে বিটা 1 কত আপডেটেড হচ্ছে 0.68। এখনো কিন্তু ইটারেশন 1ই আছে। আচ্ছা, তো এখন যদি আমি বিটা নট এটা দেখি, বিটা নট মাইনাস আলফা গ্রেডিয়েন্ট কত ছিল? 0.2 ইন্টু 0.1 ইন্টু এটা কত? -2.4। আমি দুটো মুছে ফেললেও সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমি এখানে কত পেতেছি? 0.2 মাইনাস 0.1। আচ্ছা, এখানে আমি পাচ্ছি হইতেছে আপনার 0.44। তো দেখেন আলটিমেটলি আমি কত পেলাম? 0.44। ওকে। তো আমার স্টেপ 3 ও শেষ এবং আমার ইটারেশন 1 আলটিমেটলি শেষমেশ সমাপ্ত হলো। মানে শুধুমাত্র ইটারেশন 1ই এতবার ঘুরলো। তারপরে আবার কি হবে? ইটারেশন 2 হবে। ইটারেশন 2 হলে কি হবে? নরমালি প্রথমে আবার সর্বপ্রথম আমার স্যাম্পলটা নিবে, এই স্যাম্পল নেওয়ার পরে এই যে প্রেডিকশন করবে এবং এই বিটা নট এবং বিটা 1 আর বিটা নট হবে কি, এই যে আপডেটেড লাস্ট আপডেটেড ভ্যালুটা হবে এটা, গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করব, তারপরে আবার আপডেট কোএফিসিয়েন্ট করব। সেই আপডেট কোএফিসিয়েন্ট হবে আবার এই যে এটার জন্য আপডেটেড কোএফিসিয়েন্ট। তারপর আবার যখন আমরা ইটারেশন 2 তে, এই স্যাম্পল 2 তে যাব, তখন সেম ওয়েতে আবার আমি কি করব, প্রেডিকশন করব, গ্রেডিয়েন্ট কম্পিউট করব এবং আপডেট কোএফিসিয়েন্ট করব। তারপরে আবার যে আপডেটেড কোএফিসিয়েন্ট হবে সেটা হবে ফাইনালি লাস্টে আপডেটেড আফটার ইটারেশন 2। তো এইভাবে আমি যখন করতে থাকবো কন্টিনিউ, তারপরে যখন ইটারেশন আমার 100 হবে, তখন যে লাস্ট আমার অপটিমাল বিটা নট এবং বিটা 1 এর ভ্যালুটা পাবো, সেটাই হবে কি আমার ফাইনাল অপটিমাল ভ্যালু। তো এইভাবে হচ্ছে আপনার স্টকিস্টিকটা কাজ করে। মানে বলতে গেলে যে স্টকিস্টিক আর গ্রেডিয়েন্ট তো অলমোস্ট সেম, তাই না? জাস্ট এখানে কি করে যে প্রত্যেকটা রো, আপনার প্রত্যেকটা ইটারেশনে প্রত্যেকটা রো কে আপডেট করে তার পরবর্তী রোতে যায়, ওই আপডেটেড কোএফিসিয়েন্ট নিয়ে তার পরবর্তী রো কে আপডেট করে। তো এইভাবে কন্টিনিউ এই জিনিসটা চলতে থাকে এবং যখন সবগুলা ডেটা বা এখানে রো শেষ হয়, তারপরে গিয়ে পরের ইটারেশন হয়। তো এখন এটা আমরা কোডে দেখবো, সুতরাং কোনো প্যারা নাই, চিল। তো আমি লাস্টলি জাস্ট এখানে বলতে চাই যে যদি মনে করেন এখানে আপনার আরো অনেকগুলো রো তো অবশ্যই থাকবে, তাই না? 1 লক্ষ 2 লক্ষ এরকম ডেটা থাকবে। তো যখন আপনার রো আর অনেক থাকবে, তখন কি আপনার কিভাবে হবে? ধরেন আইটারেশন 1, তো আইটারেশন যখন 1 থাকবে, তখন তো প্রথমত
এই শুধুমাত্র একটা রো এর উপর সবগুলা স্টেপ অ্যাপ্লাই করার পরে বিটা নট এবং বিটা ওয়ান আপডেট করব। তো ওইটার পরে রো টু তে যাব। সেম হয়তো আবার রো টু কে আইটারেশন ওয়ানেই আছে, সেম ভাবে কি রো টু কে আবার সবগুলা স্টেপের মাধ্যমে আপডেট করব, মানে রো টু কে এই সবগুলো স্টেপের মধ্যে মানে ফেলে আমি বিটা নট এবং বিটা ওয়ান কে আপডেট করব। তারপর ওই আপডেটেড বিটা ওয়ান দিয়ে আবার রো থ্রি তে যাব, তারপর রো ফোর এ যাব, তারপর রো ফাইভ এ যাব, তারপর রো সিক্স এ যাব। তো এইভাবে যখন সিক্স পর্যন্ত যাব তারপরে আমার আইটারেশন ওয়ান শেষ হবে। তারপরে আবার আইটারেশন টু আবার সেম ভাবে প্রথম থেকে শুরু হবে। তবে এখানে কি প্রথম ভাবে আবার ওই যে আপডেটেড, যেটা সর্বশেষ আপডেটেড আমার কোফিশিয়েন্ট ছিল অর্থাৎ বিটা ওয়ান এবং বিটা নট, ওইটা থেকে আবার শুরু হবে। তো এইভাবেই কাজ করে আপনার স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো চলেন আমরা এখন কোডে দেখি। আচ্ছা, তো এখন আমরা দেখব কি স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট আসলে কিভাবে কাজ করতেছে। তো প্রথমত আমি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের সময় যেই নোটবুকটা ইউজ করতেছিলাম এখনো সেই নোটবুকটার উপরই আপনাদেরকে আমি দেখাবো। তো সবকিছুই সেম। তারপর আমি আরেকবার রিক্যাপ করতে যাচ্ছি যে ফার্স্ট ওয়ান হচ্ছে যেমন কি আমাদের ইম্পোর্ট নামপাই, অর্থাৎ আমরা প্রথমত নামপাই ইম্পোর্ট করতেছি, তারপর হচ্ছে পান্ডা, তারপর হচ্ছে কি ট্রেন টেস্ট স্প্লিট, অর্থাৎ আমার ডেটাকে আমি দুইটা ভাগে ভাগ করতেছি। একটা ভাগ হচ্ছে আমার ট্রেনিং ডেটা এবং আরেকটা ভাগ হচ্ছে আমার টেস্ট ডেটা। তারপর হচ্ছে কি এখানে লিনিয়ার রিগ্রেশন, অ্যাকচুয়ালি লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে আমি এখানে দেখাতে যাচ্ছি যে আপনার অ্যাকচুয়ালি মডেলটা হবে এইরকম। তো আমরা সেই মডেলটাকে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে ট্রাই করব যে মানে ওই লজিস্টিক লিনিয়ার রিগ্রেশনের মতো হয় কিনা। তো ওই জন্য আমি জাস্ট এই লিনিয়ার রিগ্রেশনের ক্লাসটা এখানে ইম্পোর্ট করছি। এসজিডি রিগ্রেশন হচ্ছে কি যে দেখেন আমরা তো স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট অর্থাৎ এসজিডি গ্রেডিয়েন্ট ডিসেন্টের যেই অ্যাকচুয়াল অ্যালগোরিদম সেটা তো আমরা ম্যাথমেটিক্যালি দেখছি, ইভেন আমরা সেটাই এখানে ইমপ্লিমেন্ট করছি। কিন্তু এই আপনার সাইকিট লার্নের মধ্যে বাই ডিফল্ট বা বলা যায় সাইকিট লার্ন লাইব্রেরির মধ্যে এরকম না, অলরেডি এই এসজিডি রিগ্রেশন নামে আমাদের স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট আছে। তো আমাদের নর্মালি এইভাবে ম্যানুয়ালি কোড লিখতে হবে না, জাস্ট আমরা এসজিডি রিগ্রেসরকে ইম্পোর্ট করলেই আমরা সরাসরি স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টকে ইউজ করতে পারবো। বাট ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট ওই সুযোগটা এই আপনার সাইকিট লার্নে নাই, অর্থাৎ সরাসরি আমি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টকে ইম্পোর্ট করতে পারবো না। তো এই জন্য আমার ওইটাকে ম্যানুয়ালি দেখাইতে হয়েছে। তো আচ্ছা, এখন যদি আমরা দেখি, আচ্ছা সরি, আই থিঙ্ক আমার একটু দেখতে হবে যে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের ওই রকম সাইকিট লার্নের সরাসরি ইউজ কেসটা আছে কিনা, মানে সরাসরি সাইকিট লার্ন অ্যাপ্লাই করে আমি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই মানে ব্যবহার করতে পারি কি না। বাট আমার যতটুকু আমি জানি যে সাইকিট লার্ন ওইটা এখনো এইরকম ফেসিলিটি দেয় নেই বা দিচ্ছে না। তো যাক, দ্বিতীয় হচ্ছে কি আমার স্ট্যান্ডার্ড স্কেলার, এটাও আমাদের এখন জানার প্রয়োজন নাই। আচ্ছা, এটা হচ্ছে ম্যাট্রিক্সেস, অর্থাৎ আমার মডেলটা কতটুকু ভালো বা খারাপ ওই জিনিসটা মেজার করার জন্য আমরা সাধারণত এই ম্যাট্রিক্সেসগুলো ব্যবহার করে থাকি। তো দেখেন প্রথমত আমি কি করলাম, প্রথমত এখানে আমি আমার ডেটা সেটটাকে ইম্পোর্ট করলাম। এই হচ্ছে আমার ডেটা সেট, জাস্ট ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আর স্যালারি, মানে ইয়ার্স এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আমার স্যালারিটার রেঞ্জ এখানে দেওয়া আছে। যদিও এই ডেটা সেটে আরো অনেকগুলো ফিচার আছে, বাট আমি এগুলোকে ইচ্ছা করে বাদ দিয়ে শুধুমাত্র একটা ফিচার আর একটা টার্গেট কলাম রাখছি। টার্গেট কলাম অবভিয়াসলি একটা, বাট ফিচার কলাম অনেকগুলো ছিল, ওগুলো থেকে আমি জাস্ট একটা পিক করছি যেন আপনাদেরকে আমি খুব সহজে বুঝাইতে পারি। সো এখানে আমি কি করতেছি যে আমার, আচ্ছা এখানে আমি এক্স এর মধ্যে আমার সব ফিচার নিয়ে যাচ্ছি আর ওয়াই এর মধ্যে কি করতেছি আমার টার্গেট কলামটা রাখতেছি। ইভেন আপনি যদি এখন এখানে দেখেন যে আচ্ছা এক্স এর মধ্যে কি আছে, তো দেখতে পারবেন যে শুধুমাত্র ফিচার কলামটাই আছে, এই যে শুধু ফিচার কলামটাই আছে, ইয়ার্স এক্সপিরিয়েন্স। সো ওয়াই তো সেম, বাট এখানে কি করতেছি আমি আমার ডেটাগুলোকে আলাদা করতেছি কিসের মাধ্যমে, ট্রেন টেস্ট স্প্লিটের মাধ্যমে। ওকে, সো এটা আসলে কি, এটা আসলে আমি দেখতেছি যে আমার সাইজ কত বা শেপ কত, এটা আসলে আপনাদের কনসার্ন না, এটা জাস্ট আমি অন্য একটা কাজে রাখছিলাম। তো দেখেন এখানে লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করলাম, তারপরে এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন ডাটা দিয়ে মডেলটাকে ফিট করলাম, করার পরে এখানে মডেলটাকে প্রেডিক্ট করলাম এবং এমএসসি দিয়ে আমি স্কোর মেজার করলাম। আচ্ছা এটা অনেক বড় আসছে, বাট আর টু স্কোরের দিকে যদি আমি দেখি তাহলে এটা কত আসতেছে যে 0.9024, মানে লিনিয়ার রিগ্রেশন দিয়ে আমি যখন এই সেম ডেটা দিয়ে আমি লিনিয়ার রিগ্রেশন মডেলটাকে বিল্ড করলাম বা ট্রেন করলাম, তারপরে মডেল যখন আমার ফুললি রেডি তখন আমি এক্স টেস্ট ডেটাগুলো পাস করলাম, পাস করার পরে আমি একটা প্রেডিকশন ভ্যালু আমি পেলাম। তো ওই প্রেডিকশন ভ্যালু দিয়ে যখন আমি
এমএসি দিয়ে অ্যাপ্লাই করতেছি তখন আমি এরকম একটা বড় ভ্যালু পাচ্ছি। বাট যদি আমরা R2 তে দিই, যদিও এগুলোর এক একটা ক্রাইটেরিয়া এক এক রকম, তো আমরা R2 টাই ফলো করবো। তো R2 এর ক্ষেত্রে আমরা কি জানি যে আমাদের 1 হলে সেটা হচ্ছে আমার ভালো, তাই না, মানে 1 এর কাছাকাছি হলে সেটা ভালো। তো এখানে কি পেলাম যে 0.9, বলা যায় যে 90% অ্যাকুরেসি আছে। আচ্ছা, ওকে, ফাইন। এটা কিসের মাধ্যমে? এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে পেলাম। তাহলে কফিশিয়েন্ট গুলো যদি আমি দেখি, তাহলে কফিশিয়েন্ট এম হচ্ছে 27151, আর ইন্টারসেপ্ট ভি অর্থাৎ ভিটা নট হচ্ছে 74207। এটা হচ্ছে আমার অপটিমাল কফিশিয়েন্ট। তো এই অপটিমাল কফিশিয়েন্ট আমি কিভাবে পেলাম? সেটা হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে। ইভেন R2 স্কোরটা কত পেলাম? 0.90, মোটামুটি বলা যায় 90% ভালো। এখন আমরা যদি সেই সেম ডেটা সেটের উপর আমরা এসজিডি রিগ্রেসর অ্যাপ্লাই করি, অর্থাৎ স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করি, তাহলে কি হবে দেখেন তো। আচ্ছা, এখন দেখি আগে আমরা কিভাবে অ্যাপ্লাই করছি। তো আমরা হাতে কলমে কি দেখছিলাম? হাতে কলমে দেখছিলাম যে প্রত্যেকটা ডেটা বা প্রত্যেকটা রো এর উপর আমি নর্মালি আমার যেই মেকানিজম বা যেই স্টেপগুলো আছে ওইটা অ্যাপ্লাই করি, তারপরে ওইটার পরে আমি ওই একই ইটারেশনে থেকে আমি দ্বিতীয় স্যাম্পল বা রোতে যাই। তো এইভাবে যতগুলা রো আছে সবগুলা কভার করার পরে গিয়ে আমার আইটারেশন বা ইটারেশন সংখ্যাটা চেঞ্জ হয়। তো এখন যদি আমরা এখানে লক্ষ্য করি, তো প্রথমটা কি? প্রথমটা আমরা নর্মালি ইনিশিয়ালাইজ করতেছি, এবং এন এর মধ্যে কি, এন এর মধ্যে আমার সাইজটা জাস্ট এক্স ট্রেনে কতগুলা ডেটা আছে ওই সাইজটা রাখার জন্য আমি রাখলাম। ওকে, এখন দেখেন এই যে প্রথম আই, যে প্রথম লুপটা ঘুরতেছে, এই লুপটা হইতেছে আমার ইটারেশন, যে কতবার আমার এই লুপটা ঘুরবে। তো ইটারেশন সংখ্যা আমরা কত সেট করছিলাম? 1000। এটা সাধারণত এই যে প্রথমে এখানে সেট করে রাখছিলাম। ইটারেশন কত আমার? ইটারেশন হচ্ছে 1000। আচ্ছা, আমি আবার এখানে রাখতেছি বুঝার সুবিধার্থে, যে আমার ইটারেশন হচ্ছে 1000। ওকে, তার মানে 1000 পর্যন্ত এই ভিতরে যে যা যা কোডগুলো আছে সবগুলো কোড 1000 পর্যন্ত ঘুরবে। তো এখন কি হবে দেখি, যে ইটারেশন 1 ফার্স্ট ইটারেশন, বাট এখানে দেখেন আরেকটা লুপ আছে, অর্থাৎ নেস্টেড লুপ। তো এখানে কি করতেছে, এই যেটা হচ্ছে কতবার যাবে? যতগুলা আমার ডেটা আছে। আর ইটারেশন এই প্রথম লুপটা কতবার ঘুরবে? আমার ইটারেশন সেট মানে ইটারেশন সংখ্যা যতটা ঠিক ততবার ঘুরবে, অর্থাৎ এখানে যদি 1000 থাকে তার মানে এই লুপটা ঘুরবে কত? 1000 বার। বাট ভিতরে যে ইনার লুপটা আছে সেটা কতবার ঘুরবে? সেটা ততবার ঘুরবে তার যতটা সংখ্যা যত সংখ্যক রো বা ডেটা আছে। ওই যে আমরা কনসেপ্টটা পড়ছিলাম কি, যে ইটারেশন 1, তারপর হচ্ছে কি প্রথম স্যাম্পল 1 অর্থাৎ রো 1 এর উপর কাজ করবে, তারপর রো 2 এর উপর কাজ করবে, তারপর রো 3, এইভাবে যতগুলা রো আছে সবগুলা রোর উপর কাজ করার শেষে তারপরে গিয়ে আমার ইটারেশনটা চেঞ্জ হবে, অর্থাৎ 1 থেকে 2 হবে। কারণ নেস্টেড লুপ তো এভাবেই কাজ করে, তাই না? তো দেখেন কি মানে এখানে কি হইতেছে, এখানে প্রথমত এটা শুরু হচ্ছে ধরেন 0 থেকে আপনার কত পর্যন্ত, যে আমার যতগুলো সংখ্যক ডেটা আছে ঠিক তত সংখ্যক এটা ঘুরবে। ওকে, তো প্রথমে কি করতেছে দেখেন, যে x ট্রেন i, ধরেন j এর ভ্যালু প্রথমে 0। তো x ট্রেন 0 মানে কি, যে প্রথম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে না, এই যে আমরা কোথায় যেন দেখছি, এই যে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এই যে প্রথম যেই ভ্যালুটা সেই ভ্যালুটা নিচ্ছে কত? 1.1। কোথায় নিচ্ছে? সরি, এই যে এখানে নিচ্ছে, অর্থাৎ আমার সেই প্রথম রো এর ভ্যালুটা আমার এখানে চলে আসলো, অর্থাৎ এক্স এর মধ্যে সেই ফিচারের ভ্যালুটা 1.1 চলে আসলো। ঠিক সিমিলার ওয়েতে এখানে যে স্যালারিটা, সেই স্যালারিটাও কি ওয়াই এর মধ্যে চলে গেল, কারণ আমার তো ইন্ডেক্স তো সেম 0। এখন ওই প্রথম রো, আমি আবার বলতেছি শুধুমাত্র প্রথম রো এর প্রথম ডেটা নিয়ে কাজ করতেছে। প্রথম ডেটা নিয়ে কি করলো, সে প্রেডিকশন করলো। প্রেডিকশন করার পর সে তো একটা ভ্যালু পাবে, তাই না? সেই ভ্যালুটা পাওয়ার পর সে কি করতেছে, গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতেছে। এই যে ভ্যালুটা পেলো এবং ওই অ্যাকচুয়াল যে ভ্যালু ওইটার ডিফারেন্সটা হচ্ছে কি, এই যে আমাদের এটা হচ্ছে কি ভিটা নট, আর এই যে ভিটা 1 এর সাথে কি হয়, ওই এক্স এর ভ্যালুটা গুণ হয়। তো নরমালি গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতেছে শুধুমাত্র একটা রো এর উপর। তো গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করার পর কি হচ্ছে, মানে কি হচ্ছে এখানে নরমালি আমার কোএফিশিয়েন্টটাকে আপডেট করা হইতেছে নরমালি স্টেপ, অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার স্টেপ 1। সরি, এরকম হচ্ছে কেন? এই যে যদি আমরা দেখি যে এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে নরমালি স্টেপ 1, কারণ প্রথম রো নিয়ে কাজ করতেছে। তারপর হচ্ছে স্টেপ 2,
গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতেছে, তারপরে কি আমার প্যারামিটার আপডেট করতেছে। এটা হচ্ছে স্টেপ 3। তো দেখেন এই যে কাজগুলো হলো, এগুলা কিসের উপর বা কোন ভ্যালুর উপর? এগুলা হলো শুধুমাত্র রো 1 অর্থাৎ প্রথম ডেটার উপর হলো। তো এইগুলা যখন শেষ, তখন গিয়ে এই যে এই তখনও কিন্তু আমার ইটারেশনের উপর মানে কোনো চেঞ্জেস আসতেছে না, ওই জিরোতেই রয়ে গেছে। তারপরে কি হবে? তারপরে এই যেহেতু জিরো ছিল, জিরো থেকে কি হবে? 1 হবে। তার মানে কি দ্বিতীয় নাম্বার রো নিয়ে কাজ করবে। সেম ওয়েতে দ্বিতীয় নাম্বার রো নিয়ে প্রেডিকশন করবে, তারপরে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করবে, তারপরে কি কোফিশিয়েন্টকে আবার আপডেট করবে। এখনো কিন্তু ইটারেশন আমার জিরোতেই আছে, অর্থাৎ প্রথম ইটারেশন। তারপরে কি আবার যে হয়ে যাবে আমার 3, সেম ওয়েতে আমার এখানে সবকিছু আপডেট করবে, আবার যে হয়ে যাবে 4, 5, 6, 7, 8, 9 করতে করতে একদম n সংখ্যক, অর্থাৎ যতগুলা ট্রেনিং ডেটা আছে ঠিক তত পর্যন্ত আমার এখানে এই লুপটা ঘুরতে থাকবে এবং সর্বশেষ একটা ভ্যালু পাবে, মানে সর্বশেষ অপটিমাল ভ্যালু পাবে শুধুমাত্র ইটারেশন 1 বা প্রথম ইটারেশনের জন্য। আমি এখানে i0 দিয়েও শুরু করতে পারি বা 1 দিয়ে শুরু করতে পারি। আচ্ছা মনে করেন 1 দিয়ে শুরু করলাম, তো প্রথম ইটারেশনের জন্য কি হলো যে একটা ফাইনালি অপটিমাল ভ্যালু পেলো। তারপরে আবার যখন ইটারেশন 2 হবে তখন আবার এটা শুরু হবে প্রথম থেকে, অর্থাৎ যে আবার 0, তখন আবার কি এখন এখানে সেম ভাবে প্রথম ডেটাটা নিবে, আবার প্রেডিকশন করবে, তারপরে আবার কি করবে? গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করবে। বাট এইখানে যেই আমার প্যারামিটারটা আপডেট করবে, এটা কি করবে? ওই যে সর্বশেষ, অর্থাৎ এই যে একটু আগে যখন ইটারেশন 1 অর্থাৎ ইটারেশন 1 বা জে এর ভ্যালু যখন সর্বশেষ রোতে ছিল, ওই সময়ে আপনার যেই আপডেটেড প্যারামিটারটা ছিল ওই আপডেটেড প্যারামিটারটা নিয়ে কাজ করবে। তো এইভাবে ইটারেশন কত? 1000 পর্যন্ত চলতে থাকবে। সো এটা যেহেতু নেস্টেড, তার মানে কি বলা যায় যে 1000 ইনটু এখানে যতগুলা রো আছে তত গুণ দিলে ততবার এখানে অ্যাকচুয়ালি লুপটা ঘুরবে। আর এখানে কি হচ্ছে? এখানে জাস্ট আমাকে মানে এটা মানে কস্ট প্রেডিক্ট করে দেখাচ্ছে যে আচ্ছা তোমার এত কস্ট হচ্ছে। যে দেখেন প্রথম যখন আমি 0 থেকে শুরু করছি তখন আমার কস্ট অনেক বেশি, তারপরে যখন আমি 1000 ইটারেশন হলো তখন আমার কস্ট কমলো, এইভাবে যখন আমার ইটারেশন 900 তখন আমার কস্ট একদম কমে গেছে। এবং আমি যদি আমার এই কোফিশিয়েন্ট গুলোকে দেখি তাহলে দেখেন এম মোটামুটি বলা যায় অপটিমাল হয়ে গেছে এবং বি সেও অপটিমাল হয়ে গেছে। এখন আসলে আমরা কিভাবে বুঝতেছি অপটিমাল হচ্ছে? কারণ কি দেখেন এই যে আমরা এখানে সবচেয়ে কস্ট কম পাচ্ছি, তার মানে কি যেহেতু কস্ট কম পাচ্ছি সেহেতু আমার এই এম এবং বি হচ্ছে কি অপটিমাল। তো এতটুকু আমি বলতে পারি। আরেকটা জিনিস দেখেন এমএসসি, এই জিনিসটা আপনি ইগনোর করেন, শুধু R2 স্কোরটা দেখেন। তো এই যে আমি এখানে এম এবং বি পেলাম, সেই এম এবং বি কে ব্যবহার করে আমি কি করতেছি? এখন যে টেস্ট কেসে যে ভ্যালুগুলো আছে ওগুলো সব প্রেডিক্ট করতেছি। আচ্ছা প্রেডিক্ট করার পর আমি ওই প্রেডিকশন দিয়ে আমি R2 স্কোর ক্যালকুলেট করলাম এবং R2 স্কোর কত পেলাম? 0.903। 0.903 দেখেন তো অলমোস্ট এই ভ্যালুটা আর আমাদের লিনিয়ার রিগ্রেশন দিয়ে যে R2 স্কোর পাইছিলাম ওই ভ্যালুটা সেম। তার মানে বলা যায় যে আচ্ছা তার মানে আমাদের অ্যালগরিদমটা ঠিকঠাক কাজ করতেছে। কারণ লিনিয়ার রিগ্রেশনটা কিন্তু আমরা অ্যালগরিদম তৈরি করিনি, আমরা শুধু কি করছি? ওই লিনিয়ার রিগ্রেশনটা ইম্পোর্ট করছি এবং সাইকিটলানের মধ্যে কোড করা আছে, সে আমাদেরকে জাস্ট আউটপুটটা দিতেছে। বাট এখানে কি করলাম? এখানে আমরা ম্যানুয়ালি একটা কোড লিখলাম, কোড লেখার পরে আমরা এখানে R2 স্কোর ক্যালকুলেট করে দেখলাম কি আচ্ছা না, ওই লিনিয়ার রিগ্রেশনে যা ভ্যালু ছিল আমার এই অ্যালগরিদমের মাধ্যমে সেম ভ্যালু পাচ্ছি। তার মানে বলা যায় আমাদের মডেল অলমোস্ট ওকে। আমরা যদি আরো কনফার্মেশন চাই তাহলে দেখেন এম এর ভ্যালুটা কত, যদি আমরা এখানে কপি করি দেখেন এম এর ভ্যালুটা হচ্ছে আচ্ছা কপি করাই আছে। এখন দেখেন এইখানে যে আমরা লিনিয়ার রিগ্রেশনের সময় এম এবং ভিটা নোটের যে ভ্যালুগুলো এই যে দেখছেন এখানে কত ছিল দেখেন তো, লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে আমরা পাইছি এম এর ভ্যালু 27151 আর আমরা কি এসজিডি বা স্টকিস্টিকের মাধ্যমে পেলাম কি 27132। অলমোস্ট কাছাকাছি তাই না? 27 এর ঘরে তো গেছে। পরে ইন্টারসেপ্ট যদি দেখি যে 74207, এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে, আর এটা কি 7433, অলমোস্ট কাছাকাছি। তো এখানে আমরা আসলে এইটাকে মানে ফিক্সড ধরে এটার সাথে কম্পেয়ার করতেছি বা এটাকে আমরা বেস্ট ধরতেছি, কারণ এটা তো আমরা লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করছি আর এটা তো আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করছি তাই না? তো দেখেন এই বেস্টটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে বলা যায় যে আচ্ছা আমাদের অ্যালগরিদম অলমোস্ট না বলা যায় একদম মানে সর্বোচ্চ লেভেলে
99%ই আমার মডেল কাজ করতেছে বা আমার অ্যালগোরিদম কাজ করতেছে। তো এটা হচ্ছে আসলে কি, যে আমরা যেই অ্যালগোরিদমটা লিখছি এই এসজিডি, এটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি আমাদের যে বেসিক বা কোর কনসেপ্ট। কিন্তু আমরা যখন সাইকিট লাইন থেকে সরাসরি ব্যবহার করব তখন মনে করেন এটা আরো অনেক অ্যাডভান্স, কারণ সাইকিট লাইন তো দিন দিন আপডেট করতেছে বা আপগ্রেড করতেছে তাদের অ্যালগোরিদমকে, ছোট ছোট চেঞ্জেস এর মাধ্যমে অনেক আপগ্রেড হয়ে যায়। বাট আমি চাচ্ছি যে আপনাদেরকে জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার জন্য যে স্টকিস্টিকটা আসলে ম্যাথমেটিক্যালি কিভাবে কাজ করে। আপনারা সবাই এইভাবে কাজ করবেন, দেখেন এইখানে কিছুই নেই, এই যে নর্মালি জাস্ট মডেলটাকে আপনি ইম্পোর্ট করতেছেন এসজিডি রিগ্রেসর, ইটারেশন সংখ্যাটা দিয়ে দিলেন, টলারেন্স দিলেন এত, লার্নিং রেটটা দিলেন, ইটার ভ্যালু দিলেন, র্যান্ডম স্টেট দিলেন, শেষ। তারপর মডেলটাকে কি করলেন, ফিট করলেন। এই ভ্যালুগুলো না দিলেও হবে, যদি এগুলো নাও দেন না তাহলেও হবে, কারণ কি বাই ডিফল্ট সে নিয়ে নিবে। তারপরে দেখেন জাস্ট মডেলটাকে প্রেডিক্ট করলেন, শেষ হয়ে গেল। এই যে মডেল আপনি প্রেডিক্ট করতে পারতেছেন। আর আর2 স্কোর ক্যালকুলেট করেন, এই যে 0.90, এটা হচ্ছে কি সাইকিট লার্ন থেকে আমি সরাসরি ইম্পোর্ট করলাম। তো আমরা যখন কাজ করবো নর্মালি এইভাবেই কাজ করবো, আমাদের এই অ্যালগোরিদম কিচ্ছু লাগবে না। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমরা কেন শিখতেছি? আপনি যখন কোনো একটা কিছু শিখবেন, আপনি সেটা নিয়ে কাজ করতেছেন, তো আপনাকে তো অবশ্যই জানতে হবে যে আচ্ছা ইন্টারনালি এটা কিভাবে কাজ করে। সো অ্যাজ এ ইঞ্জিনিয়ার অবশ্যই আপনাকে এইসব বিষয়ে অবগত থাকতে হবে। সো এই জন্য আমরা এগুলো শিখতেছি। তো আজকের মতো এখানেই শেষ। স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট সম্পর্কে যদি আপনাদের আরো কোনো ডাউট থাকে বা প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাবেন। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার এই ক্লাসটা দেখার জন্য।